গুড আফটারনুন এভরিবডি, ওয়েলকাম টু হেল্প সেলফ ইংলিশ চ্যানেল। আজকে আমাদের জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় খণ্ডের এই ক্লাস। আমি আগের পার্টে তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। আজকে এসো আমরা এই তিনটে পার্ট শিখব যে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় জিরান্ড কি কাজ করে, প্রিপোজিশনাল ফ্রেজ যেমন ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ইন অর্ডার টু, ইন স্পাইট অফ, বিকজ অফ, ফর ইত্যাদি যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো, এইগুলো দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়। আরেকটা কথা, নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। এই নমিনেটিভ অ্যাবসলিউট এটি আমি যখন তোমাদের ঠিক মনে হয় এর আগের দিনেই যখন আমি নন ফাইনাইট ভার্বগুলোকে পড়িয়েছি, বুঝিয়েছি, তখন আমি নমিনেটিভ অ্যাবসলিউটটা যথেষ্টই বলেছিলাম। তোমরা ওই ভিডিওটা যারা দেখোনি তারা একটু দেখে নেবে। জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সের পার্ট 1টা দেখে নিয়ে তারপরে এই ভিডিওতে আবার একবার রিটার্ন আসবে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে সিম্পল সেন্টেন্সে জয়েন করার জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে এবং তার বেসিক জিনিসগুলো কি। আশা করছি ভিডিওটা মোটেও তোমাদের কঠিন লাগবে না, এই ক্লাসটি তোমাদের অত্যন্ত উপকারে লাগবে। একেবারেই ক্লাস 9 থেকে 8 থেকে 12 ইভেন কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত এই ক্লাসটা তোমাদের খুব কাজে দেবে। তাই মন দিয়ে দেখতে থাকো। প্রয়োজনে খাতা পেন হাতে নিয়ে বসো, দরকারি কথাগুলো লিখে নেবে। তা না হলে তোমাদের সেকেন্ড টাইম আবার ভিডিওতে ফিরে এসে আবার একবার লিখে নিতে হবে। পড়ার সাথে সাথে লেখাটা অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয়, কারণ লেখাপড়া কথাটার মধ্যে লেখার স্থান আগে তোমরা বুঝতেই পারছো তার গুরুত্বটি কতটা। তাহলে আমরা প্রথম আজকে শিখব যে কিভাবে জিরান্ড ইউজ করতে হয়, ইউজ অফ জিরান্ড। দেখো, জিরান্ড কথাটার মানে কি না, আমি নন ফাইনাইট ভার্ব পড়ার সময় বারবার ওই ভিডিওটার কথা বলছি কেন না, নন ফাইনাইট ভার্ব এগুলি সব নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব ব্যবহার না করলে সিম্পল সেন্টেন্সে জয়েন করার যে আর দুটো একটা পদ্ধতি আছে সেগুলোর ব্যবহার যথেষ্ট বেশি নয়। কাজে নন ফাইনাইট ভার্বটা শেখা অত্যন্ত জরুরি। এই নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি যোগ করা, আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউনের কাজ করে। এটা তোমাদের আমি আগেই শিখিয়েছি। এর পরবর্তী অংশ থেকে আমি শুরু করছি। তাহলে এই জিরান্ড কখন ব্যবহার করতে হয়, কেন এর প্রয়োজনীয়তা, এই নিয়ে আমরা এখন আলোচনা করব। এসো আমরা উদাহরণ দিয়ে বিষয়টা শুরু করি। দেখো, আই স অ্যান এলিফ্যান্ট, I saw an elephant on the road. আচ্ছা, এলিফ্যান্ট, I saw an elephant. I came out of my house, বা সংক্ষেপে লিখলাম I came out। এই দুটো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। তাহলে এখানে এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করার যে নিয়মগুলো, যে পদ্ধতিটার কথা আমি শিখিয়েছি তোমাদের, সেখানে দেখবে এমন এমন ক্ষেত্র আছে যেখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও জয়েন করতে পারছো, আবার জিরান্ডও ব্যবহার করার সুযোগ রয়েছে। তাহলে তখন আমরা কোনটা করব সে কথাতেও আমি আসবো। তাহলে দেখো, এটা আমি একটা হাতি দেখেছিলাম, আমি বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলাম। তাহলে এখানে একটা কারণ একটা ফল বোঝাচ্ছে। ন্যাচারালি তোমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এটা জয়েন করে নিতেই পারো। যেমন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করলে দেখো, এইটি হলো কারণ আর এটি হলো ফল। আমি বলেছিলাম যেটা ফল বোঝাবে, অর্থাৎ যে ঘটনাটা শেষে ঘটেছে সেটিকে আমরা মেন ক্লজ হিসাবে ধরে নেব। তাহলে এটি হবে আমার মেন ক্লজ, তার মানে ওই ক্লজটা অক্ষত থাকবে। আর এই ক্লজটাকে শর্টেন করতে হবে, ছোট করতে হবে, সাবজেক্ট বাদ দিয়ে প্রথম ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। এই পদ্ধতিগুলো আমি খুব সহজভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আশা করছি তোমাদের কোনো অসুবিধে হয়নি বা হবেও না। দেখো, এটা লিখবো সিইং, SEEING, সিইং অ্যান এলিফ্যান্ট, সিইং অ্যান এলিফ্যান্ট, আই কেম আউট। এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং। তাহলে এই রকম দুটো সেন্টেন্স দেওয়া থাকলে, যেহেতু দুটো কারণ ফল বোঝাচ্ছে, আমি প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও জয়েন করে নিতে পারি।
কিন্তু আমি শেখাচ্ছি কি আজকে, এখানে আমি শেখাচ্ছি জিরান্ড এখানে আমরা ব্যবহার করব কিরকম ভাবে। না, তোমাদের বলেইছিলাম প্রিপোজিশনের সাথে নাউনের সম্পর্ক কি। না, প্রিপোজিশন নাউনের আগেই বসবে, অর্থাৎ প্রিপোজিশনের পরের যে কথাটা সেটা নাউন হবে, পরের পার্টটা স্পিচ। তাহলে আমরা এর আগে যদি একটা অন বসাই, অন সিইং অ্যান এলিফ্যান্ট, কমা আই কেম আউট, দেখো এটা হয়ে গেল জিরান্ড। এই সিং এটি হলো জিরান্ড, কেন না এর আগে একটা প্রিপোজিশন বসে আছে তাই। তাহলে প্রিপোজিশনের পরে বসেছে বলে এর পরিচয় হয়ে গেছে একটি নাউন। তাহলে আমাদের কোনটা করতে হবে এখানে, না এখানে বোথ আর কারেক্ট, তুমি যে কোনো একটাই করতে পারো, এখানে দুটোই সঠিক। তাহলে তোমাকে যদি জিরান্ড দিয়ে জয়েন করতে বলা হয়, ইনস্ট্রাকশন যদি তেমন থাকে, তুমি তাহলে তার আগে একটা প্রিপোজিশন বসিয়ে দেবে, অন বসিয়ে দেবে। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করতে বলা হয় তাহলে প্রিপোজিশনটা বসাবে না। যদি কিছুই না বলা হয় তোমার ইচ্ছে মতো তুমি করতে পারো। এইভাবে আমরা ঠিক প্রেজেন্ট পার্টিসিপলের কেসটাতে ঠিক ওই ক্ষেত্রেই আমরা জিরান্ডের ব্যবহার করতে পারি। তারপরে দেখো পরের একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো ঋদ্ধি returned from college, she went to the swimming pool. এখানে ফুল স্টপ দিচ্ছি, পরে উঠিয়ে দেবো একবার, তার কারণ আমি বলবো। তাহলে ঋদ্ধি রিটার্ন ফ্রম কলেজ, সি ওয়েন্ট টু দ্য সুইমিং পুল। তাহলে এখানে দেখো দুটো সেন্টেন্স ঠিক প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম মতোই, এখানে দুটো সেন্টেন্স, দুটি, এটি কারণ ফল বোঝাচ্ছে না, দুটি পর পর ঘটনা বোঝাচ্ছে বা দুটি পর পর কাজ বোঝাচ্ছে, টু কনজিকিউটিভ অ্যাকশনস, দুটো পর পর কাজ বোঝাচ্ছে বা ঘটনা বোঝাচ্ছে। এখানেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করতে পারি। তখন কি করব, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করতে গেলে শেষেরটি মেন ক্লজ বারবার শিখিয়েছি। তাহলে রিটার্নিং ফ্রম কলেজ, কমা, এবারে নাউনটা এখানে নিয়ে যেতে হবে, এখানে যেহেতু প্রোনাউন আছে, ঋদ্ধি ওয়েন্ট টু দ্য সুইমিং পুল। দেখো এই হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং। এখানে কিন্তু আমি জিরান্ড ব্যবহার করিনি এখনো। তাহলে জিরান্ড ব্যবহার করতে গেলে কি করতে হবে, না ঠিক এর আগে একটা প্রিপোজিশন বসিয়ে দাও, রিটার্নিং, তাহলে এর আগে একটা অন বলবো না আফটার বলবো, এখানে দেখো আমি বলছি আফটার। তাহলে অন বলবো না আফটার বলবো, এর তফাৎ এটা নিয়ে আমি পরে খুব ছোট্ট একটা ডেডিকেটেড ভিডিও আমি একটা তৈরি করে দেব। তবু এখন আমি আপাতত বলে রাখি যে অন আর আফটার এই জিরান্ড ব্যবহার করার কাজটা, কারণটা কি। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করলেই যেটা হয়ে যাচ্ছে, সেখানে আমরা জিরান্ড ব্যবহার করতে যাব কেন, না জিরান্ড কি করে, এই যে প্রিপোজিশনটা যখনই বসাই না, এটা সাধারণত টাইমকে ইন্ডিকেট করে, সময়ের একটা ব্যাপার থাকে। অন ডুইং মানে খুব তাড়াতাড়ি, অন সিইং অ্যান এলিফ্যান্ট মানে হাতি দেখা মাত্রই, প্রায় হাতি দেখার ঠিক পরপরই এর মধ্যে একটা টাইম ফাংশন এসে যায়। আর আফটার মানে হলো আফটার রিটার্নিং ফ্রম কলেজ, মানে কলেজ থেকে ফেরার পরে, মানে তখনই নয়, একটু পরে। তাহলে ইমিডিয়েটলি আফটার এই সেন্সটা যখনই আসবে তখন অন ব্যবহার করতে হয়, যেটা সাথে সাথেই প্রায় ঘটে বা তক্ষুনি ঘটে। আর যেটা কিছুক্ষণ পরে হয় সেটার ক্ষেত্রে আফটার ব্যবহার করতে পারি আমরা। এটি হলো মূল তফাৎ। এইবারে এখানে যদি আমরা করি ইমিডিয়েটলি, সরি DIATELY, আমি এটা একটু কেটে লিখতে বাধ্য হয়েছি। হ্যাঁ, এইবারে দেখো অ্যাকশনটা তাহলে কি বোঝালো, দুটো কাজ পর পর হয়েছে কিন্তু ইমিডিয়েটলি, সি ওয়েন্ট টু দ্য সুইমিং পুল ইমিডিয়েটলি, মানে বাড়ি ফেরার পরপরই সে সুইমিং পুলে চলে গেছে। তখন এই যে ঘটনা, দুটো কাজ প্রায় খুব ক্লোজ ঘটলো, এখানে আর আফটার দিলে হবে না। যখন ওখানে আমরা ইমিডিয়েটলি কথাটা ব্যবহার করব
তখন আমি এইমাত্র বললাম তোমাদের এখানে আর আফটার চলবে না, এখানে আমাদের বলতে হবে কি না অন বলতে হবে। দেখো এখানে বলতে হবে অন, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করার সময় আমরা অ্যাজ সুন অ্যাজ বলি, অ্যাজ সুন অ্যাজ বলি, এটাই কমপ্লেক্সে অ্যাজ সুন অ্যাজ হয়ে যায়। তাহলে আশা করছি আমি আইডিয়াটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে জিরান্ডের তফাৎটা কি। নিশ্চয়ই কিছু তফাৎ আছে, না হলে এমনি এমনিতে একটা সেন্টেন্সের একটা নিয়ম শুধু শুধু তো জন্ম হয় না। যতই আমরা সিমিলার ইন মিনিং বলে থাকি তার মধ্যে কিছু না কিছু তফাৎ থাকে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যেমন খাওয়া, এর অনেকগুলো বাংলা প্রতিশব্দ আমরা জানি, খাওয়া, আহার করা, ভোজন করা ইত্যাদি, কিন্তু প্রত্যেকটারই একটা নির্দিষ্ট ইউজ আছে। দে অল হ্যাভ ডেফিনিট ইউজেস। যেমন খাওয়া মানে যেমন করে হোক এটা খাওয়ার প্রক্রিয়াকে বোঝায়। আহার করা মানে আহার করার কথাটার মানে হলো জীবন ধারণের উদ্দেশ্যে, ফর বায়োলজিক্যাল নিডস, জীবন ধারণের উদ্দেশ্যে যে খাওয়া সেটা হলো আহার করা। ভোজন করা মানে জমিয়ে তৃপ্তি সহকারে খাওয়া, তাকে বলে ভোজন করা। তাহলে কথাগুলোর কিন্তু তফাৎ আছে, কিছু না কিছু অল্প হলেও তফাৎ আছে। সেই রকম এইগুলোর সব যে তৈরি হয়েছে, নিয়মগুলো এসেছে প্রয়োজন ছিল বলেই এসেছে। তাহলে সেই আমি সূক্ষ্ম প্রয়োজনীয়তাটা তোমাদের আমি শেখাচ্ছি। আশা করছি এগুলো শিখে তোমরা উপকৃত হবে, মনে রাখতে পারবে এবং ব্যবহারও করতে পারবে খুব সহজেই। তাহলে দেখো অন রিটার্নিং কেন বলেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইখানে আমরা এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারের যে তফাৎটা বললাম। তাহলে দেখো অন যখন বলবো তাহলে অন দিয়েই তো ইমিডিয়েটলি বুঝিয়ে দেওয়া হচ্ছে, আর কি আমার ইমিডিয়েটলি বসাতে হবে? ইমিডিয়েটলি কথাটা কি তাহলে আর লাগবে? যেহেতু অন বসিয়ে, যেমন অ্যাজ সুন অ্যাজ বসিয়ে দিলেন, আর ইমিডিয়েটলি কথাটা লাগে না। তাহলে এখানে অন তো বসিয়ে দিয়েছি, যেটাতেই তো ইমিডিয়েটলি প্রকাশ করছে, তাহলে কি আমাকে আলাদা করে বসাতে হবে? না, বসাতেই হবে এমন নয়, তোমার ইচ্ছে হলে বসাবে, না ইচ্ছে হলে না বসাবে। ঠিক আছে, এই গেল জিরান্ড দিয়ে কিভাবে জয়েন করতে হয় এর বিষয়। তো জিরান্ড গুলো সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলের আগে একটা প্রিপোজিশন বসিয়ে দিলেই সেটা সিম্পল সেন্টেন্স তৈরিতে কাজ করে। এইভাবেই আমরা জিরান্ডটা ব্যবহার করব। এর পরের অংশ, দ্বিতীয় অংশ আমরা চলে আসি প্রিপোজিশনাল ফ্রেজ, এই জায়গাটাই। প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়। এবার তোমাদের এই অংশ পর্যন্ত যদি কোনো অসুবিধা হয়ে থাকে পরে ভিডিওটা আবার দেখবে। আমি বারবার বলছি প্রয়োজনে খাতা পেন ইউজ করবে, খাতায় লিখে নেবে যাতে এগুলো ভুলে না যাও। কারণ এই ধরনের সব ধরনের গ্রামারের কথা আমি যে সমস্ত এর মধ্যে ট্রিক্স অ্যান্ড টিপস বলে যাচ্ছি, এগুলো সব কিছু কিন্তু তুমি কি গ্রামার বইতে পাবেন। তুমি খুঁজে দেখো চেষ্টা করে, তুমি সব রকম পাবেন। ফাইনাইট ভার্ব বলতে বোঝাতে গিয়ে আমি এমন এমন কথা বলেছি যেগুলো সবসময় তুমি গ্রামার বইতে খুঁজে পাবেন। এরকম অনেক বিষয় নিয়ে আমি বলে চলেছি যেগুলোর সঙ্গে গ্রামার বইয়ের তুমি সব কিছু খুঁজে পাচ্ছ না। কাজেই তুমি এগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবে। এবার নাম্বার 2 হলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কখন ব্যবহার করতে হয়? প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? মানে এমন একটা ফ্রেজ যার মধ্যে একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। দেখো এক্সাম্পল দেখো, আই ওয়াজ ইল, আই ওয়াজ অ্যাবসেন্ট। আমি ছোট ছোট সেন্টেন্স লিখছি যাতে আমার সময়টা কম লাগে। আসলে বুঝতে তো তোমরা পারবে ছোট সেন্টেন্স হলেও। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম। দেখো একটা কারণ বোঝাচ্ছে, একটা ফল বোঝাচ্ছে। মানে আমি অসুস্থ ছিলাম তাই আমি অ্যাবসেন্ট ছিলাম, এই তো বিষয়। তাহলে একটা কারণ বোঝাচ্ছে, একটা ফল বোঝাচ্ছে, খুব স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছ। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করে করতে পারতাম। যেহেতু এটা ফল, এটি হবে মেন ক্লজ। তাহলে হতো বিং, ওয়াজটা হচ্ছে না বি ভার্ব, ওই জন্য বিং ইল, কমা আই ওয়াজ অ্যাবসেন্ট। এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল জয়েন করেছি। দেখো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা কিন্তু এই জয়েনিং এর ক্ষেত্রে অত্যন্ত বেশি। কাজেই এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা এখানে ব্যবহার করেছি। প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও আমার সিম্পল সেন্টেন্স তৈরি হলো, কিন্তু আমি
প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহারও করতে পারি এখানে। তার মানে একটা দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় তার নির্দিষ্ট যে একটাই নিয়ম এমন কিন্তু নয়, একাধিক নিয়ম রয়েছে। তোমার যেটা সুবিধা, যেটা মনে পড়বে তুমি সেভাবেই করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এটাকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করব। এটা তাহলে কিভাবে করব বলো? প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করব, দেখো, আই ওয়াজ ইল অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। যখনই, তাহলে আমি দেখো এখানে সরি আই ওয়াজ অ্যাবসেন্ট, সরি, আই এম ভেরি সরি। যখনই ফলটাকে আমি মেন ক্লজটাকে আগে নিয়ে আসছি, সামনে নিয়ে আসছি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করার সময় দেখো খেয়াল করো, সব সময় কিন্তু মেন ক্লজটা শেষেই চলে যাচ্ছে। আমি তো মেন ক্লজটা শুরুতেও নিয়ে আসতে পারি। মেন ক্লজটা শুরুতে নিয়ে এলে তখনই কিন্তু আমাকে প্রিপজিশনাল ফ্রেজে চলে যেতে হবে। আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম আমার অসুস্থতার দরুন, অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। যখনই অন অ্যাকাউন্ট অফ বলছি, দেখো প্রিপজিশনের পরে এবারে নাউন বসাতে হবে। তার মানে মাই ইলনেস, এখানে ইলনেসটা এটি হলো নাউন, এই নাউনটাকে এই প্রিপজিশনটা সূচিত করছে, ইন্ডিকেট করছে। ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ এর বললেই এর পরে একটা নাউন বসাতে হবে। সেই নাউনটা অ্যাডজেক্টিভ সহ বসতে পারে, যেমন এখানে বসেছে মাই, কথাটা অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু নাউন থাকতেই হবে, যে নাউনটা কি সে বোঝাবে। আই ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস। তাহলে এখানে অন অ্যাকাউন্ট অফ এটি হলো প্রিপজিশনাল ফ্রেজ। এর বদলে আমরা আর কি ব্যবহার করতে পারতাম না, অন অ্যাকাউন্ট অফ এর বদলে আমরা ফর ব্যবহার করতে পারতাম, ফর মাই ইলনেস, বিকজ অফ বলতে পারতাম, বিকজ অফ মাই ইলনেস, ডিউ টু মাই ইলনেস, ফর বিকজ, ফর দেখো বিকজ, ফর বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু কখনো কখনো বলা হয়, OWING, ওয়িং টু। তাহলে এইগুলো হলো সবই অন অ্যাকাউন্ট অফ এর প্রায় সমান। তা প্রায় সমান, তারপর এটাকে আমরা বলবো প্রায় সমান বলতে গেলে আমরা অঙ্কের ক্ষেত্রে একটা সিম্বল ইউজ করি। আমার মনে আছে কিনা জানি না, তোমরা যদি ভুল হয় সেটা বলবে। আমার মনে হয় এইটা প্রায় সমান, এটা বোঝায়, মানে একেবারে ইকুয়াল টু নয়, এটা প্রায় সমান। তাহলে অন অ্যাকাউন্ট অফের জায়গায় তুমি ফর বলতে পারো, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু এগুলো বলতে পারো। তাহলে এইভাবে আমরা প্রিপজিশনাল ফ্রেজ ইজিলি ব্যবহার করতে পারি, করে সেন্টেন্সটাকে সিম্পল করতে পারি। এক্ষেত্রে মেন ক্লজটা আমাকে আগে লিখতে হবে। আবার একটা এক্সাম্পল দেখো, তাহলে এই পর্যন্ত এই এক্সাম্পল আমি সরে আসছি বারবার, যাতে তোমাদের বোর্ডের লেখাটা বুঝতে অসুবিধা না হয়। আশা করছি বুঝতে পেরেছো এবং লিখেও নিয়েছো তোমরা। এরপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আবার দেখো। পরের এক্সাম্পল দেখো, হি ওয়ান্টস সাকসেস, হি ওয়ান্টস, হি ওয়ান্টস সাকসেস, তা সে সাফল্য পেতে চায়। হি ওয়ার্কস, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তাহলে সে তার দেখো এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না। আমি তোমাদের যে কথাগুলো আগে ভিডিওতে পার্ট 1-এ শিখিয়েছি সেই কথাগুলো বারবার ফিরে আসছে। এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, সে সাফল্য চাই, সেই উদ্দেশ্যে সে পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে। তাহলে উদ্দেশ্য বোঝালে আমরা কি দিয়ে জয়েন করি না, ইনফিনিটিভ দিয়ে জয়েন করি। খুব সহজেই আমরা এটা বলতে পারবো, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড। দেখো এখানে ইনফিনিটিভ দিয়ে জয়েন করলাম। আবার বলতে পারতাম হি ওয়ার্কস হার্ড ফর সাকসেস বা ফর হিজ সাকসেস। দেখো ফর টু এর পরে সাকসিড, ইনফিনিটিভ ভার্বটা ব্যবহার করেছি, ফর সাকসেস নাউন ব্যবহার করেছি, তার মানে এখানে নাউন ব্যবহার করে, এটাকে নাউন ব্যবহার করে দিয়েছি এখানে এই জায়গাটায়। খেয়াল করো, অনেকগুলো করে কিন্তু উপায় আছে, এর একটা একটা উপায় যে একমাত্র একটাই এরকমই নয়। আবার দেখো তাহলে সবসময় এখানে কি করেছি দেখো, হি ওয়ান্ট সাকসেস, এইটা সবসময় শেষে চলে গেছে। হি ওয়ার্কস হার্ড,
এটা প্রথমে চলে এসেছে। এইবার উল্টোটা যদি করি তখনই আমাকে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। ইন অর্ডার টু সাকসিড, অথবা ইন অর্ডার টু গেট সাকসেস, ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেস, এমন বলতে পারো। ইন অর্ডার টু সাকসিড, কমা দিতেও পারো নাও পারো, হি ওয়ার্কস হার্ড। সাফল্য পাওয়ার জন্য ইন অর্ডার টু সাকসিড হি ওয়ার্কস হার্ড, এখানে দিতেও পারো নাও পারো, দিলাম আবার মুছেও দিলাম ওই জন্য। কাজেই দেখো, সাফল্য পাওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে। এইরকম ভাবে একটা দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করার কিন্তু একাধিক উপায় আছে। আমি সব উপায়গুলোই দেখাচ্ছি, তোমার যেটা সুবিধা মনে হবে। হ্যাঁ, তুমি দুটো সেন্টেন্সের সম্পর্ক নির্ধারণ করে সেখান থেকে তুমি পার্টিসিপল বা ইনফিনিটিভে চলে যেতে পারো। আবার তুমি এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করার সুবিধা পাচ্ছ। এইভাবে আমরা সিম্পল সেন্টেন্সে অবশ্যই সুন্দর জয়েন করতে পারি। এখানে বলেছি কি, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড, হি ওয়ার্কস হার্ড ফর সাকসেস, ফর হিজ সাকসেস, ফর গেটিং সাকসেস। এইরকমভাবে অবশ্যই ফর গেটিং সাকসেস যখন বলবো তখন সেটা জিরান্ড হবে। এইভাবে এতগুলো উপায় আছে, তোমার সুবিধা মতো তুমি করবে। হ্যাঁ, সবসময় বেসিক জিনিসটা মনে রাখবে। আমি যেটা পার্ট 1-এ বলে গেছি যে সম্পর্ক সেন্টেন্সের দুটো মনে রাখতে পারলে তোমাকে কখনোই আর আটকাতে হবে না। তোমাকে আমি এতগুলো উপায় আমি দেখিয়ে দিয়ে গেলাম। এরপরে আরেকটা এক্সাম্পল নাও, এইটা খেয়াল করে আমাকে বলবে এগুলোর মধ্যে তফাৎ কি হচ্ছে। দেখো, আই ওয়ার্নড হিম রিপিটেডলি, ফুল স্টপ, হি জাম্পড ইনটু দ্য রিভার। আমি তাকে বারবার সতর্ক করেছিলাম, তা সত্ত্বেও সে নদীতে ঝাঁপ দিল। তাহলে আমি বারণ করেছিলাম কিন্তু সে নদীতে ঝাঁপ দিয়ে দিল, তার দেওয়ার কথা নয়। তাহলে দুটো কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে। এখানে আমরা কম্পাউন্ডে জয়েন করতে গেলে বাট ব্যবহার করব। ঠিক সেই আইডিয়াটাই যখন একটা আইডিয়া আরেকটা আইডিয়ার সাথে কন্ট্রাস্টিং হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি আইডিয়াস, তখন আমরা কি করি, বাট ব্যবহার করি। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, ইনস্পাইট ব্যবহার করতে হবে। ইনস্পাইট অফ, ইন আলাদা কথা, স্পাইট আলাদা কথা, অফ আলাদা কথা। ইনস্পাইট অফ মাই, নাও প্রিপোজিশন বলছি মানেই এরপরে নাউন আসতে হবে, মাই রিপিটেড ওয়ার্নিং। তাহলে নাউন হলো এটা, তার আগে মাই রিপিটেড ওয়ার্নিং, দুটো অ্যাডজেক্টিভ বসেছে কিন্তু নাউনকেই ও কোয়ালিফাই করবে। আচ্ছা, ইন স্পাইট অফ মাই রিপিটেড ওয়ার্নিং, কমা, হি জাম্পড ইনটু দ্য রিভার। খেয়াল করো, যখনই কন্ট্রাস্টিং আইডিয়া বোঝাচ্ছে তখনই আমরা ইনস্পাইট অফ দিয়ে জয়েন করছি। হ্যাঁ, তোমরা যেমন কিছু কিছু খুব স্টক সেন্টেন্স রয়েছে, হি ওয়াজ রিচ, হি ওয়াজ ডিসঅনেস্ট। ইন স্পাইট অফ বিং রিচ, হি ওয়াজ ডিসঅনেস্ট। ইন স্পাইট অফ হ্যাভিং রিচেস, হি ওয়াজ ডিসঅনেস্ট। এইরকম ভাবে ইন স্পাইট অফ, যখন কন্ট্রাস্টিং আইডিয়া, দুটো আইডিয়া যখন আলাদা হয়ে যাবে তখন কিন্তু এইভাবে ইনস্পাইট অফ বোঝাতে হবে, মানে সত্ত্বেও, আমার বারবার সতর্ক করা সত্ত্বেও সে নদীতে ঝাঁপ দিয়ে দিল। বুঝতে পারছো? আরেকটা এক্সাম্পল দিয়ে দেখো, হি ওয়াজ রিচ, হি ওয়াজ আনহ্যাপি। তার সাধারণ একটা কথা প্রচলিত, যারা ধনী, যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা সাধারণত সুখী হয়, কিন্তু এখানে আইডিয়াটা ঠিক উল্টো কথা বলছে, ওই জন্য আমরা ইনস্পাইট অফ দিয়ে জয়েন করব। তাহলে ইনস্পাইট অফ দিয়ে যদি ব্যবহার করি প্রিপোজিশনাল ফ্রেজটা, তাহলে কি হবে দেখো, ইনস্পাইট অফ, অফ প্রিপোজিশন বলছি মানেই এরপরে নাউন বলতে হবে। তাহলে হয় রিচ কথাটার নাউন ফর্ম আমার জানতে হবে, অথবা আমি বি ভার্বটা, এই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করলেও তো জিরান্ড হয়ে যাবে, নাউন হয়ে গেল। ইনস্পাইট অফ বিং, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি মানেই নাউন, বিং রিচ। অথবা ইনস্পাইট অফ
হ্যাভিং রিচেস, এই দেখো যাই করছি অফের পরে হ্যাভিং দিয়ে এটাকে জিরান্ড করে নিয়েছি এখানে। বিং রিচ এটা খুব সহজ স্টেটমেন্ট, ওই জন্য আমি এই কথাটাতে স্টিক করে গেলাম। ইন স্পাইট অফ বিং রিচ হি ওয়াজ আনহ্যাপি। হলো। এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ আরেকটা এক্সাম্পল, লাস্ট আরেকটা এক্সাম্পল আমি দেব, যেটা দিয়ে আমি শেষ করব এই প্রিপোজিশনাল ফ্রেজটা। সেটি হলো রবীন্দ্রনাথ was a great poet. He was a singer too. তাহলে এখানে কোনো কন্ট্রাস্টিং আইডিয়া নয়, তার সম্পর্কে দুটো কথা বলা হচ্ছে, দুটো গুণের কথা বলা হচ্ছে। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট, উনি একজন মহান কবি ছিলেন। হি ওয়াজ আ সিঙ্গার টু, উনি একজন ভালো গায়কও ছিলেন। তাহলে দুটোই তার সম্পর্কে বলা হচ্ছে ভালো কথা, দুটোই তার কমপ্লিমেন্ট। তাহলে এখানে বলতে হবে কি, বাংলায় যদি আমরা মুখে মুখে জয়েন করি, দেখো ভালো কবি হওয়া ছাড়াও উনি একজন ভালো সিঙ্গারও বটে। এই ক্ষেত্রে করব কি, যদি একই জনের সম্পর্কে একই ধরনের কথা বলা হয়, কিউমুলেটিভ কনজাংশন এখানে ইউজ করতে হয় কম্পাউন্ড সেন্টেন্সে। আমি এখানে সিম্পল করছি, দেখো বিসাইডস বিং, এই বিসাইডস কথাটা ইউজ করতে হবে। বিসাইডস, এখানে ছোট্ট করে আমি বলে রাখি, বিসাইড বিইএসআইডিই আর বিসাইডস দুটোর মানের তফাৎ আছে। বিসাইড মানে হলো পাশে, আর বিসাইড মানে হলো এছাড়াও। খেয়াল কর, লেখাটার দিকে তাকাও। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে এছাড়াও। তাহলে বিসাইডস বিং, বিসাইড যখনই এটা বলছি, এরপরে বিং আ গ্রেট পোয়েট, বিসাইডস বিং আ গ্রেট পোয়েট, কমা রবীন্দ্রনাথ, নাউনটা নিয়ে আসতে হবে কারণ এখানে প্রোনাউন আছে। রবীন্দ্রনাথ ওয়াজ আ সিঙ্গার, এখানে টি ডবল ও টু এটা আর বলার প্রয়োজন নেই, কারণ বিসাইডস বলে দিয়েছি, এছাড়াও এই কথাটার মধ্যেই অলসো বা টু এই কথাটা ঢুকে আছে। এইভাবে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে পারি। আমি কয়েকটা ক্ষেত্র দেখিয়েছি, 3-4টে টাইপ দেখিয়েছি, এগুলো তোমরা আলাদা আলাদাভাবে খাতায় লিখে পড়বে, মনে রাখবে, ভিডিওটা প্রয়োজনে আরেকবার দুবার দেখবে, খুব ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে কিচ্ছু জটিলতা নেই। হয়তো টার্মগুলো কখনো কখনো কঠিন হয়ে থাকে, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তার ক্ষেত্রে এরকম হতেই পারে, কিন্তু কঠিন নয়। নেক্সট, এর পরের পার্ট, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট কথা মেনশন করেছি। নমিনেটিভ অ্যাবসলিউট আমি নন ফাইনাইট ভার্বগুলো শেখানোর সময়, ইনফাইনাইট শেখানোর সময় আমি তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউটটা যথেষ্ট ভালোভাবেই বলে গেছি, কিন্তু আজকে আমি সেটার আরও একটা দুটো এক্সাম্পল দিলেই আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। নমিনেটিভ অ্যাবসলিউট জিনিসটা কি বলেছিলাম না, যখন দুটো কাজ আগে পরে ঘটছে, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলের ফাংশন হয়ে যায়, দুটো কাজ আগে পরে ঘটছে কিন্তু তাদের সাবজেক্ট আলাদা। 3 নম্বর আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট কখন লাগছে আমাদের? নমিনেটিভ অ্যাবসলিউট হলো নাউন থেকে নমিনেটিভ, এই কথাটা বলেইছিলাম আমি, নাউনকে বসিয়ে রেখে অ্যাবসলিউট ফ্রেজ তৈরি করতে হবে। যেমন দেখো, যেমন ধরো রিসা returned from school, her friends came to meet her. দুটো ঘটনা পর পর ঘটেছে, একটার পরে আর একটা। তাহলে এখানে দেখো দুটোরই সাবজেক্ট আলাদা, যখনই সাবজেক্ট আলাদা আমাদের তখন চলে যেতে হবে কিরকম, আমি বলেছিলাম কিরকম,
নাউনটাকে কাউকে কোনো কোনো সাবজেক্টকেই নাউনকেই তো বাদ দিতে পারবো না, দুটোকেই লাগবে আমাদের। তাহলে রিসা হ্যাভিং রিটার্ন ফ্রম স্কুল her friends came to meet her. পেনটার কালিটা মনে হয় রান আউট হয়ে যাচ্ছে। her friends came to meet her. তাহলে নাউনকে বসিয়ে রেখে হ্যাভিং রিটার্ন, এই যে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বরটা বসিয়েছি, এইটাকেই বলে নমিনেটিভ অ্যাবসলিউট, মানে অ্যাবসলিউট ফ্রেজ। এইভাবেই তৈরি করতে হয়। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাস শেষ করব, সেটি হলো দেখো, the sun set, full stop, বয়েজ, তাই হোক চিলড্রেন লিখতে যাচ্ছিলাম, বয়েজ রিটার্ন হোম। তাহলে এখানেও তাই হবে, দ্য সান, সাবজেক্ট আলাদা, খেয়াল করো, দ্য সান হ্যাভিং সেট, কমা, বয়েজ রিটার্ন হোম। দেখো, এই সান হ্যাভিং সেট, এই যে বলেছি, এইভাবে নাউনটাকে বসিয়ে রেখে সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসিয়ে রেখে কোন, আচ্ছা এখানে আমি বলি কোনটা আগে বসবে কোন সেন্টেন্সটা পরে আসবে, এই নিয়ে কিন্তু আমি আগের পার্টটাই যথেষ্ট বুঝিয়েছি। আশা করছি তোমরা সেটা ভুলেও যাওনি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে পার্ট 1টা অবশ্যই আগে দেখে নেবে, নিয়ে তবে এটা আরো অনেক সহজ লাগবে। এর মধ্যে তোমরা পার্ট 1 মানে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সের পার্ট 1টা যদি দেখে থাকো, এই ভিডিওটা মোটে তোমাদের কঠিন লাগবে না, আজকের ক্লাসটা অত্যন্ত সহজ লাগবে। তাহলে এইভাবে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করতে পারি, এইভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনও করতে পারি। এখনো পর্যন্ত আমরা যে কটা নিয়ম শিখলাম, যে কটা পদ্ধতি, বলবো আমি নিয়মে কথাটাকে কম ব্যবহার করব, যে কটা পদ্ধতি শিখলাম, আশা করছি কোনোটাতেই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, সব কটাই তোমাদের সহজই লাগবে। এরপরে পার্ট 3তে আর 2টো পয়েন্ট নিয়ে আমরা মাত্র আলোচনা করব, খুব ছোট্ট হতে চলেছে সেই আমাদের ক্লাসটা। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, তোমরা সাথে থাকবে, তোমরা অবশ্যই সব ভিডিওগুলো প্রথম থেকে ফলো করবে, কারণ সবগুলোরই একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমি সব ভিডিওগুলো সব ক্লাসগুলো আমি সেট করেছি। কারণ আমি বুঝেছি প্রত্যেকটা ভিডিওরই প্রত্যেকটা ক্লাসেরই তোমাদের প্রয়োজনীয়তা আছে। আর তোমরা বন্ধুদের বলবে তারাও যেন ভিডিও দেখে, তারাও যেন ক্লাসগুলো অ্যাটেন্ড করে, তাহলে তাতে আমি আরও ইন্সপায়ার্ড হব, ইন্সপিরেশন পাবো আমি তোমাদের কাছ থেকে। যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে, বুঝতে পেরেছো? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। এইভাবেই আমরা আশা করছি ধাপে ধাপে গ্রামার এবং রাইটিংয়ের সমস্ত বিষয় আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। আর প্রয়োজনে ক্লাস অনুযায়ী আমি আলাদা আলাদাভাবে অনলাইন ক্লাসের তোমাদের ব্যবস্থা করব। সেই আগ্রহ, সেই পরিমাণ যদি তোমরা সেটা আমাকে ফলো করো, আমি যদি বুঝতে পারি তোমাদের কাজে লাগছে, তবে আমি সেটা আস্তে আস্তে সেদিকে ঝুঁকে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঠিকভাবে পড়াশুনো করবে, এই আশা রেখে আজকের ক্লাসটা শেষ করলাম।